অধ্যায় ১ পরিবেশ রসায়ন। পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট PANS উৎপত্তি। বিভিন্ন বিক্রিয়ায় SO2 পারমাণবিক অক্সিজেন, পারক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন এবং অন্যান্য বায়ু দূষক ডিজেল ইঞ্জিনে, তারপর হচ্ছে হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিক্যাল মিলে পারক্সিল নাইট্রেট অ্যাসিড এবং হচ্ছে PANS মিলে তারপর হচ্ছে বায়ু দূষক সৃষ্টি করে। তার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে বায়ু দূষক বিভিন্ন এলাকায় ভোরবেলা নিচু হচ্ছে বাসস্তর সৃষ্টি করে। এটিকে পটাশিয়াম স্মোক বলা থাকে। গতিকার প্রভাব, এটি অত্যন্ত বিষাক্ত এবং উচ্চারণে বস্তু হিসেবে তার হচ্ছে চোখে উত্তেজনা সৃষ্টি করে। তারপর হচ্ছে এটি মাঝে মাঝে নাক ও চোখে ভীষণ জ্বালা করে। তারপর হচ্ছে বায়ু ক্ষতিকর প্রভাব সমূহ। তারপর হচ্ছে শিকড়ে যেমন হচ্ছে শ্বাসক্রিয়ার ক্রিয়া, তারপর হচ্ছে মধ্যমাছে আস্তমা, তারপর হচ্ছে রক্তসৃষ্টিতে বৃদ্ধি কমে যায়। তারপর হচ্ছে গর্ভজাত শিশুতে, তারপর হচ্ছে ক্ষুদ্র ব্যক্তির মাত্রা, তারপর হচ্ছে দুর্বল ওজন কম হওয়া, তারপর হচ্ছে বয়স্ক লোকের শ্বাসক্রিয়া জটিলতা, অ্যাজমার জটিল পর্যায়ে, তারপর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, তারপর হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার, বিগত বছরে প্রশ্নসমূহ কোন হ্যাজার্ড মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে থাকে। তারপর হচ্ছে তারপর হচ্ছে বায়ু দূষণ, তারপর হচ্ছে পটাশিয়াম স্মোকে, তারপর হচ্ছে দায়িত্ব কোন বায়ু দূষক ভূমিকা রাখে না। হচ্ছে CFC, তারপর হচ্ছে আজকাল অধিকারে, তারপর হচ্ছে শ্বাসকষ্ট রাখার জন্য উন্নীত হয়ে থাকে। হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে গ্রিন হাউসের প্রভাব হচ্ছে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা 30°C এবং 40°C মধ্যে থাকে। সুশাসন এবং মাঝামাঝি তরঙ্গ এবং গাছকে ভেদ করার জন্য ঢুকতে পারে। তারপর হচ্ছে বস্তু ইনফ্রারেড রে, তারপর হচ্ছে মাধ্যমে ছাইয়ের রশ্মি ভেদ করতে পারে না। তারপর হচ্ছে পৃথিবীর হাউস, তারপর হচ্ছে মাধ্যমে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, এর সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিশ্র অণুগুলো থাকে। এই অঞ্চলকে তার হচ্ছে পৃথিবীর গ্রিন হাউস বলে। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসে যেসব গ্যাসে তার হচ্ছে বিকিরিত আইহার রশ্মিকে তাপমাত্রা বৃদ্ধি করে। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলা থাকে কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস বলা থাকে। গ্রিন হাউস গ্যাসের সমস্যা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 49% এবং গ্রিন হাউসের তুলনামূলক প্রভাব হচ্ছে 1 ভাগ। তারপর হচ্ছে মিথেন গ্যাসের হচ্ছে 18%, তারপর হচ্ছে 23 গুণ। নাইট্রোজেন অক্সাইড হচ্ছে 6% এবং 70 গুণ হয়ে থাকে। তারপর CFC গ্যাস হচ্ছে 10%, 10,000 গুণ হয়ে থাকে। ওজন হচ্ছে 8% এবং 10 গুণ হয়ে থাকে। জলীয় বাষ্প হচ্ছে 5 গুণ কম হয়ে থাকে। দেখো তুমি জানো কিনা পৃথিবীর আপাতত সূর্যালোক হচ্ছে 40% প্রতিফলন, 42% শোষণ এবং 23% পানি চক্র এবং 1% পানি প্রবাহ এবং 0.023% হচ্ছে সংশ্লেষণ। ওজন হচ্ছে বায়ু মণ্ডলে আলোক রশ্মির তারপর ওজন উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে ইউভি রশ্মি, অক্সিজেন 0°C, তারপর হচ্ছে ফ্রি রেডিক্যাল 2 অক্সিজেন 20 ডিগ্রি এবং হচ্ছে তাপ এবং সূর্যের আলোতে পৃথিবীতে ঢুকে পৃথিবীকে গরম রাখে এবং তাপমাত্রা 15°C থাকে। ওজন স্তরের গঠন, তারপর হচ্ছে সূর্যের আলোকে অধিকাংশ উচ্চ শক্তির বিকিরণ থার্মোস্ফিয়ারে শোষিত হয়ে থাকে। এর কিছু বিকিরণ স্ট্রাটোস্ফিয়ারের মাধ্যমে অক্সিজেন ভেঙে অক্সিজেন পরমাণুতে প্রয়োজন করে। ওই শক্তিশালী অক্সিজেন পরমাণু আর অক্সিজেনকে ভেঙে তারপর হচ্ছে ওজন গঠন করে। অক্সিজেন হিভি টু অক্সিজেন, তারপর হচ্ছে হেমো, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ওজন হচ্ছে টু হেমো, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন কিংবা অন্য কোনো অণু, তারপর হচ্ছে অনুজন পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে ওজন। এর গড় পরমাণু 1.5 ppm এ বোঝায়। ওজন হতে বিকিরণের 10 শোষক হয়ে থাকে 220 330 ন্যানোমিটার বিকিরণ শোষণ হয়ে থাকে। তারপর বিস্তীর্ণ হচ্ছে 30-40 কিলোমিটার। তারপর হচ্ছে ওজন স্তরের গুরুত্ব, তারপর হচ্ছে ওজন হলো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য পর্দা বা পৃথিবীর ছাতা বলা থাকে। এটি সূর্য হতে তার হচ্ছে বিকিরিত ক্ষতিকর, তারপর হচ্ছে ওই শোষণ হচ্ছে 99 ভাগ শোষণ করে নিয়ে মাত্রার প্রাণবন্ত জন্মলে পরিশুদ্ধ সূর্যের আলো পৃথিবীকে উপহার দেয়। ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হলে তার হচ্ছে ওজন স্তরের ঘনমাত্রা হ্রাস পেলে তার হচ্ছে সূর্য হতে অধিক পরিমাণে বিকিরিত ইউভি রশ্মি পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। ওজন স্তর ক্ষয়কারী পদার্থ, ওজন স্তর ক্ষয়কারী পদার্থের মধ্যে CFC হল প্রধান। CFC ছাড়া নাইট্রিক অক্সাইড, তারপর নাইট্রিক অক্সাইড, তারপর মিথেন, হাইড্রোজেন সমূহ BCF, তারপর মিথাইল ব্রোমাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড ওজন স্তর ধ্বংস করে থাকে। ওজন চিত্র সংঘর্ষ ওজন স্তরের পাতা ঘটনাকে ওজন স্তর ক্ষয় বা ওজন স্তর ক্ষয় বা ওজন গহ্বর বলা থাকে। আবিষ্কার হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান 1982। তারপর হচ্ছে একক হচ্ছে ওজন গহ্বর বা ওজন ছিদ্রের মান ডবসন এককে প্রকাশ করা হয়ে থাকে। বায়ুমণ্ডলে 0.01 ন্যানোমিটার পুরো ঘনত্বের এককে ডবসন ইউনিট বলা হয়ে থাকে। আদিশ্য দর্শন অঞ্চলে তারপর ওজন স্তর ঘনত্ব হচ্ছে 250 ডবসন ইউনিট। তারপর হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে ওজন স্তরের ঘনত্ব হচ্ছে 250 ডবসন ইউনিট। তার হচ্ছে ভূমির অঞ্চলে ওজন স্তরের ঘনত্ব হচ্ছে 450 ডবসন ইউনিট। তার হচ্ছে ওজন স্তরে ক্ষয়ের প্রভাব হচ্ছে মানবদের উপর প্রভাব হচ্ছে ফুসফুসের নানা উপসর্গ, ত্বকের স্কিন ক্যান্সার, মেলানোমা ক্যান্সার, চোখে ক্যাটারেক্ট, তারপর হচ্ছে বালিশগির গতির প্রক্রিয়া গতি, তার হচ্ছে উদ্ভিদের রাজির উপর প্রভাব UVB, তারপর হচ্ছে জলসংশ্লেষের মাত্রাত্মক প্রভাব ফেলে গ্রিন হাউসের প্রভাব ভূপৃষ্ঠের, তারপর হচ্ছে 10,000 বছর বয়সে, তারপর হচ্ছে 0.3°C, 0.6°C, তারপর হচ্ছে বর্তমান হারে অব্যাহত থাকে 2030 সালে। তারপর হচ্ছে পৃথিবীর 1.5% এবং 4.5% বৃদ্ধি পাবে 2050 সালে। তারপর হচ্ছে 6°C বৃদ্ধি পেতে পারে। তারপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধিতে 2030 সালে গ্রিন হাউস ইফেক্ট, তারপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের বর্তমান উচ্চতার তুলনায় 30-40% বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে ওজন স্তর 1% ওজন স্তর, তারপর হচ্ছে 2% বেড়ে যায়। তারপর সেই মান যদি 5-6% দ্বারা তারপর পৃথিবীতে মানুষ অন্যান্য সকল প্রাণী এবং তাদের জীবনচক্র নষ্ট হয়ে যাবে। এর মাত্রা হচ্ছে 10% অতিক্রম করলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে ওজন স্তরে। ধ্বংসের মূল কারণ হলো ক্লোরোফ্লোরোকার্বন। তারপর ক্লোরোফ্লোরোকার্বন থেকে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ক্লোরাইড উৎপন্ন হয়ে থাকে, যা ওজোন স্তরের ধ্বংস ও মানুষের উপর প্রভাব, ত্বকে ক্যান্সার ও চাকনি সৃষ্টি করে। তারপর হচ্ছে ইমিউনিটি হ্রাস পায় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। উদ্ভিদের উপর প্রভাব, শ্বাস-প্রশ্বাসে হাত থেকে উদ্ভিদের হ্রাস পায় এবং প্রাণীর চোখের উপর প্রভাব হচ্ছে প্রাণীর বংশ বিস্তার এবং বৃদ্ধি ব্যাহত হতে থাকে।
গ্রিন হাউসের গ্যাসের সমূহ সবাই মনে রাখবে। গ্রিন হাউসের গ্যাসের সমাধান হচ্ছে গ্রিনের ঘরের যাত্রী, কামিনার কোলে O3 এগুলো হচ্ছে গ্রিন হাউসের গ্যাসের উদাহরণ। কাহাতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 49.5% এবং মিথেন হচ্ছে 18%, তারপর হচ্ছে হচ্ছে নাইট্রোজেন 6.5%, কোলে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন যা হচ্ছে 14.6%, অধিক হচ্ছে 12%, তারপর হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, সংজ্ঞা মিথেন ইথেন ক্লোরোফ্লোরোকার্বন এবং কার্বন সিএফসি বলা থাকে। এদের ট্রেন নাম হচ্ছে ফ্রিয়ন। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এর অত্যন্ত সুস্থিত গন্ধহীন, তারপর হচ্ছে অযোগ্য নন ইনফ্লামেবল, অবিষাক্ত নন টক্সিক, অদ্রবণীয়। তারপর হচ্ছে সিএফসি এর উদাহরণ হচ্ছে ব্যবহার হচ্ছে CFCl3, তারপর হচ্ছে ফ্রিয়ন হচ্ছে টেট্রাক্লোরো মিথেন, তারপর হচ্ছে নরম ফোম, তারপর হচ্ছে যেমন হচ্ছে গাড়ি সিট, তারপর হচ্ছে মালয়েশিয়া কুশান, কার্পেট রেফ্রিজারেটর, তারপর হচ্ছে স্প্রে ক্যান ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে CF2, CL2, তারপর হচ্ছে প্রিয়ন 112, তারপর হচ্ছে ডাইফ্লোরোমিথেন, তারপর হচ্ছে প্লাস্টিকের মোম এবং হচ্ছে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যানে বিভিন্ন সুগন্ধি স্প্রে ক্যানে ব্যবহৃত হয়ে থাকে। CLF2 হচ্ছে ফ্রিয়ন 114, তারপর হচ্ছে 1,2 ডাইক্লোরো 1,2,2 টেট্রাক্লোরো ইথেন, তারপর হচ্ছে গ্রিস গ্লু ইত্যাদি সার্কিটের সোলার সাইজে ধর্মীয় কাজে ব্যবহৃত হয়ে থাকে সিপসি গ্যাস। এবং জনকে ডক্টর সুসান সলোমন হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে দায়ী করেছেন। শিল্পজাত CFC গ্রিন ব্যবহার করে ফ্রিয়ন 11 এবং ফ্রিয়ন 12 থেকে নির্গত ক্লোরিন পরমাণু থেকে প্রভাব রূপে কাজ করে। তারপর হচ্ছে ক্লোরিন ব্রোমিন পরমাণু রূপে প্রবণ ক্ষমতা আরও বেশি হয়ে থাকে, কিন্তু স্ট্রোপিয়ারে আর বিস্তারিত কম হয়ে থাকে। স্ট্রোপিয়ারে ক্লোরিন পরমাণু মধ্যে প্রাকৃতিক 2 বছর হয়ে থাকে। হেলান্স এবং BCF CBr2, তারপর হচ্ছে CL, তারপর হচ্ছে কীটনাশক ব্যবহৃত হলো মিথাইল ব্রোমাইড এবং স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে ব্রোমিনের উৎস। CFC এর সংকেত বের করা হচ্ছে যোগ করো 90। তারপর হচ্ছে 144 এর ক্ষেত্রে 90 যোগ করে পাই 114, যোগ করে 90 = 204। এখানে 2 হচ্ছে কার্বন সংখ্যা, 0 হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, 4 হচ্ছে ফ্লোরিনের সংখ্যা, বাকিটা হচ্ছে ক্লোরিন, অর্থাৎ ফ্রিয়ন 114 হচ্ছে ফ্লোরাইড CClF2, তারপর হচ্ছে CClF2। তারপর হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বৈশ্বিক উষ্ণতা প্রধান ভূমিকা রাখে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? হচ্ছে নাইট্রোজেন। গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে বেশি অনুপাতে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের শতকরা সম্পর্কে নিচের কোনটি সঠিক? হচ্ছে CFC 14। তারপর হচ্ছে CFCর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? সিসি 100°। তারপর হচ্ছে কোনটি ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিকারক? ক্লোরোফ্লোরোকার্বন। তারপর হচ্ছে কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী? তারপর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তারপর হচ্ছে ফ্রিয়ন 112, তারপর হচ্ছে আণবিক সংকেত হচ্ছে CF2, CL2। তারপর হচ্ছে কোন গ্যাসের ক্ষেত্রে ওজোন স্তরের জন্য দায়ী এটি হচ্ছে B, ক্লোরোফ্লোরোকার্বন। তারপর হচ্ছে এসিড বৃষ্টি ও তার প্রতিকারের সংজ্ঞা। বায়ুমণ্ডলে অধ্যক্ষেপণ হচ্ছে BH এর মান 5.6 কম হলেই তা হচ্ছে অ্যাসিড বৃষ্টি বলে। কারণ এসিড বৃষ্টির কারণে হচ্ছে মনুসৃষ্ট বায়ু দূষণ। তারপর এর ফর্মুলায় 3টি অ্যাসিডের সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের ভূমিকা রয়েছে। তারপর 60 থেকে 70% অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড এবং 30 থেকে 60% বৃষ্টির পানিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। তারপর সাধারণত কলকারখানা অ্যাসিড বৃষ্টির পানি pH এর মান 5.6 থেকে 3.5 মধ্যে থাকে। কোনো কোনো স্থানে বৃষ্টির ক্ষেত্রে কারণে pH 3 নেমে আসে। তারপর হচ্ছে বৃষ্টির জলে pH এর মান নিম্নমান হতে পারে 5.6। তারপর হচ্ছে ক্ষতিকর প্রভাব হচ্ছে তাজমহল মার্বেল পাথর হয়, ধাতুর তৈরি ব্রিজ অটোলাইকের ক্ষতি। তারপর হচ্ছে জলচর প্রাণী এবং উদ্ভিদ আক্রান্ত হয়ে থাকে, মাটির ডিম হ্যাচিংয়ে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, মাটি উর্বর হয়ে থাকে এক নজরে। এসিড বৃষ্টির প্রতিকার হচ্ছে রিসাইক্লিং, অটো এক্সটেন্ডেড ট্রিটমেন্ট, তারপর হচ্ছে মোটর কার ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা, গণসচেতনতা, শিল্পক্ষেত্রে FGD প্লান্ট ব্যবহার করা, বানিয়ে উচ্চ জমিতে চুন অথবা চুনাপাথর, তারপর ট্রপোস্ফিয়ারে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন এবং অক্সাইড মুক্ত রাখা। FGD প্লান্ট সংজ্ঞা: শিল্প কারখানার চিমনি দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাসে গৃহীত ফ্লু গ্যাসকে, তারপর হচ্ছে চুনাপাথর এবং চুনার পানি নিয়ে মিশ্রণকে চালনা করা থেকে সালফার ডাইঅক্সাইড দূষিত হয়ে থাকে। ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন FGD প্লান্ট বলা থেকে। বিশেষত এই FGD প্লান্টে উৎপন্ন জিপসাম, ক্যালসিয়াম সালফেট এবং 2H2 ড্রাইওয়াল ব্যবহৃত হয়ে থাকে। ফ্লু গ্যাস H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তারপর হচ্ছে অটো এক্সস্ট সিস্টেম, নাইট্রোজেন NOx গ্যাস বিজারণ অটোমোবাইল ইঞ্জিনের নির্গত বায়ু দূষণ গ্যাসকে ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড বিজারিত করে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সিজেন গ্যাসে পরিণত করা হয়ে থাকে। পাওয়ার প্লান্টে চিমনিতে নাইট্রিক অক্সাইডে এমনি দ্বারা বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে C, হচ্ছে সালফার ডাইঅক্সাইড। অ্যাসিডের যেমন থাকে হচ্ছে B, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অ্যাসিডের কারণ বর্ণনার মতবাদ হচ্ছে আর্হেনিয়াস আয়নিক মতবাদ 1887, বন্ডেস্টলার ল্যাবরেটরির মতবাদ হচ্ছে 1923, লুইস ইলাটনের মতবাদ সর্বাধুনিক মতবাদ হচ্ছে 1923, আর্হেনিয়াস মতবাদ
সংজ্ঞা: যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, অপরদিকে ক্ষারক হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। তারপর হচ্ছে বৈশিষ্ট্য: অণুতে হাইড্রোজেন পরমাণু আছে, তারপর হচ্ছে দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। ক্ষারক হচ্ছে হাইড্রোক্সিল যৌগ, তারপর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে। তারপর উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরাইড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, CH3COO হয়েছে। তারপর হচ্ছে ক্ষারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মনোহাইড্রেট রয়েছে। আর নিয়েছে তথ্য হচ্ছে আর হচ্ছে দ্রবণে হচ্ছে আয়ন দান করে, অপরদিকে হানিয়াস হচ্ছে হাইড্রোজেন আয়ন দান এবং হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দান। তারপর হচ্ছে অ্যালকালি। তারপর হচ্ছে আরএনএসে তথ্য সীমাবদ্ধতা, তারপর সাবল হচ্ছে শক্তিশালী অম্লের সাথে যেকোনো ক্ষারকের বিক্রিয়ার উৎপন্ন হওয়ার প্রসামতা বা -57.34 কিলোজুল পার মোল ব্যাখ্যা এবং কোনো জলীয় দ্রবণে অম্লীয় ও ক্ষারীয় হওয়ার কারণ ব্যাখ্যা। অম্ল এবং ক্ষারকের তীব্রতা থেকে তাদের বিয়োজন ধ্রুবক কে এবং কে বির মাধ্যমে পরিমাণগতভাবে নির্ধারণ করা যায়। সীমাবদ্ধতা: জলীয় দ্রবণে খুবই কার্যকরী হলেও তারপর অজলীয় দ্রবণে মোটেও কার্যকরী নয়। কপার সালফার এবং হাইড্রোজেন সালফার, জিঙ্ক সালফার এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জলীয় দ্রবণে অম্লধর্মী হয়ে থাকে সোডিয়াম কার্বনেট এবং লবণের দ্রবণ হতে ক্ষারধর্মী হয়ে থাকে। এর কারণে আরএনএসের তত্ত্ব এবং অম্ল ক্ষারকের ধর্মকে হয়ে থাকে এবং গ্যাসীয় এর মাধ্যমে যোগের অম্ল এবং তত্ত্বকে অসমর্থ হয়ে থাকে। তার উচ্চ তত্ত্ব অক্সিজেন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অ্যামিনি, অ্যানিলিন। তারপর হচ্ছে এর মাধ্যমে ক্ষারধর্মকে এই তত্ত্বকে ব্যবহার করা হয়ে থাকে। বিয়োজন ধ্রুবক কে ও কে বির মধ্যে পার্থক্য: মানবেশী হচ্ছে তীব্র বা সবল অ্যাসিড যেমন হচ্ছে হাইড্রোক্লোরাইড, তারপর হচ্ছে মনে কম হচ্ছে দুর্বল অ্যাসিড যেমন হচ্ছে মিথানল গ্যাস, তারপর হচ্ছে কি হচ্ছে তীব্র বা সবল ক্ষারক হয়ে থাকে। ওদিকে মনোকম হচ্ছে দুর্বল ক্ষারক যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ব্রন্ডেজ স্লারি মতবাদ। সংজ্ঞা: যেসব পদার্থ অন্য পদার্থ থেকে প্রোটন দান করতে পারে ক্ষারক হচ্ছে। যেসব পদার্থ প্রোটন দাতার কাছে প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলা থেকে। এক নজরে অ্যাসিড ও ক্ষারকের প্রকার ব্রন্ডেজ স্লারি মতবাদ। অ্যাসিড হচ্ছে আণবিক শ্রেণীর, আণবিক শ্রেণী, ক্যাটায়নিক শ্রেণী, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক, অ্যানারিক পানি এবং হচ্ছে মিথানিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এইচএস মাইনাস ইত্যাদি। তারপর হচ্ছে আণবিক শ্রেণীর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানি, তারপর হচ্ছে মিথান হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া ইত্যাদি। তারপর হচ্ছে কপার হাইড্রেট আয়ন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। হাইড্রোক্সিল আয়ন, কার্বনেট এবং হিস্টুম মাইনাস, তারপর হচ্ছে নাইট্রেট আয়ন, ক্লোরাইড আয়ন ইত্যাদি। অবধর্মী: সংজ্ঞা: যেসব যৌগে তারপর হচ্ছে অবস্থাভেদে তারপর হচ্ছে অপর বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে তাদেরকে অম্ল এবং ক্ষারক উভয় রূপে যৌগ তাদেরকে অবধর্মী যৌগ বা আয়ন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে পানি, কার্বনিক অ্যাসিড এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড, HF-1 ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি। হাইড্রোজেনযুক্ত অ্যানায়ন উভধর্মীকে আয়ন হিসেবে কাজ করে। অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক: তারপর হচ্ছে সংজ্ঞা: প্রোটিন ও মতবাদ অনুসারে এটি অ্যাসিডে প্রোটন দান করার পর যে প্রজাতিতে পরিণত হয়ে থাকে তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলা হয়ে থাকে। এটি ক্ষারক বা প্রোটন যে প্রজাতিতে পরিণত হয়ে থাকে তাদেরকে ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলা হয়ে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে তারপর হচ্ছে H2O ক্ষারক, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর অনুবন্ধী অ্যাসিড, তারপর অনুবন্ধী ক্ষারক। তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল এবং দুর্বল ক্ষারকের অনুবন্ধী হচ্ছে ক্ষারক তীব্র। তীব্র ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে দুর্বল এবং দুর্বল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে তীব্র। অম্ল হচ্ছে অনুবন্ধী ক্ষারকে হাইড্রোজেন পরমাণু কম এবং এটি ঋণাত্মক চার্জ বেশি থাকে। তার হচ্ছে ক্ষারকের চেয়ে অনুবন্ধী অম্লে একটি হাইড্রোজেন পরমাণু বেশি, এটি ঋণাত্মক চার্জ কম থাকে। অম্ল হানির তীব্রতা। তারপর হচ্ছে লুইসের অ্যাসিডের ইলেকট্রনের মতবাদ। তারপর হচ্ছে অ্যাসিড যারা ইলেকট্রন দান করতে সক্ষম, ক্ষারক হচ্ছে যারা ইলেকট্রন দানে সক্ষম। অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণে সক্ষম, অপরদিকে ক্ষারক হচ্ছে যারা একজোড়া ইলেকট্রন দানে সক্ষম হয়ে থাকে। এই বিশেষ তত্ত্ব এই মতবাদ অনুসারে ইলেকট্রন দাতা মাত্রার ক্ষারক এবং ইলেকট্রন গ্রহণের সময় অ্যাসিড হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং কার্বন আয়ন ইত্যাদিতে হাইড্রোজেন পরমাণু থাকা সত্ত্বেও তার হচ্ছে লুইস অ্যাসিড নয়, পরে অ্যাসিড হলো লুইস অ্যাসিড। এটি মৃদু অ্যাসিড অ্যান্টিসিড রূপে ডাই অবশেষে ব্যবহার করা হয়ে থাকে। মনে রাখবে নিঃসঙ্গ ইলেকট্রন থাকলে তারপর হচ্ছে ক্যাটায়ন এবং পাক অরবিটাল থাকলে অ্যাসিড হিসেবে কাজ করে। এক নজরে অ্যাসিড ও ক্ষারকের লুইসের মতবাদ অনুসারে লুইস অ্যাসিড হচ্ছে প্রথম BF3 এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে অপরদিকে হচ্ছে অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড হচ্ছে কপার আয়ন। কেন্দ্রীয় লুইস ক্ষারক হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ জটিল ইলেকট্রন বিশিষ্ট। তারপর হচ্ছে ফসফিনিয়াম, তারপর হচ্ছে টানি সালফার, তারপর হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোক্লোরাইড, তারপর হচ্ছে ঋণাত্মক আয়ন সব হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ সমূহ হচ্ছে সিলভার আয়ন প্লাস হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। তারপর হচ্ছে তিনটি মতবাদের সম্পর্ক হচ্ছে সবার অ্যাসিড হলো ব্রন্ডেজ লাউড অ্যাসিড, তারপর হচ্ছে সব ব্রন্ডেজ লাউড অ্যাসিডের ক্ষারক নেই। তারপর হচ্ছে ব্রন্ডেজ লাউড অ্যাসিডের ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব ব্রন্ডেজ লাউড অ্যাসিড হলো তার হচ্ছে লুইস অ্যাসিড, কিন্তু সব লুইসের ব্রন্ডেজ লাউড অ্যাসিড নেই। লুইসের মতবাদে অ্যাসিডের বেশি রয়েছে। প্রোটন হেডের ভিত্তি করে হামলাদের প্রকারভেদ মনোপটিক এটি মাত্র প্রোটন দান করতে পারে। নাইট্রিক অ্যাসিডে AClO3 ফ্রি, AClO4, তারপর হচ্ছে ডাইবাইপ্রোটিক অ্যাসিড দুটি প্রোটিন দান করতে সক্ষম হতে কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পলিপ্রোটিক হচ্ছে দুই অধিক প্রোটিন দান করতে পারে। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফিউরাস অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড অম্লতা খারাপ তুলনীয় বিষয়ে খারাপ অম্লতা সংজ্ঞা হচ্ছে অম্ল হচ্ছে কর্তৃক ক্ষারে প্রশমিত করার ক্ষমতা, অপরদিকে ক্ষারক কর্তৃককে অম্ল প্রশমিত করার ক্ষমতা। হাইড্রোক্লোরিকের ঘাটতা হচ্ছে 1, তারপর সালফিউরিক অ্যাসিডের ঘাটতা হচ্ছে 2, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতা হচ্ছে 2, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিডের ঘাটতা হচ্ছে 3, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লতা হচ্ছে 1, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লতা হচ্ছে 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লতা হচ্ছে 3, আয়রন অক্সাইডের অম্লতা হচ্ছে 6। কোনটি সঠিক? হচ্ছে তীব্র অ্যাসিডের অনুবন্ধী অম্ল, ক্ষারক দুর্বল। তারপর হচ্ছে অম্ল ও ক্ষার, তারপর হচ্ছে নিচের কোনটি বৈশিষ্ট্য নয়? হচ্ছে ডি, হচ্ছে ডি। তারপর হচ্ছে অম্ল অ্যাসিড নীল মাস্কে লাল করে।
তাহলে হচ্ছে যেসব পদার্থ অন্য পদার্থকে এই প্রোটন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলা হয় থাকে। অপরদিকে যেসব প্রোটন তাদের কাছ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলে, এটি কোনো মতবাদ। ডি বন্ডেস লরি মতবাদ। পানি ও পানি দূষণ, তারপর হচ্ছে মিঠা পানি, তারপর হচ্ছে ভূপৃষ্ঠের পরিমাণ হচ্ছে মোট জলরাশির তারপর হচ্ছে 97.3% হলো মূলদের সামুদ্রিক লবণাক্ত এবং অবশিষ্ট 2.7% হলো মিঠা পানি সফট ওয়াটার। ভূপৃষ্ঠের পরিমাণ মোট 97.3% হচ্ছে সামুদ্রিক পরিমাণ, অবশিষ্ট 2.7% হচ্ছে মিঠা পানি। তারপর হচ্ছে উৎস হচ্ছে হিমবাহ এবং তুষার আচ্ছাদন 70%, তারপর হচ্ছে ভূগর্ভস্থ পানি 22.2% এবং বৃষ্টি হচ্ছে 0.05%, হ্রদ হচ্ছে 0.3% এবং পানি হচ্ছে 0.03%। মিঠা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস হলো বৃষ্টিপাত। হচ্ছে এটি জন প্রতি মানুষের দেড় ভরের 75% হলো পানি। প্রতিদিন একজন মানুষকে কমপক্ষে 1.4 লিটার বিশুদ্ধ পানি খেতে হয়। লবণাক্ত পানি বললে নষ্ট করে দিতে পারে। হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনে তাছাড়া বাড়ি এবং নদী হ্রদের মিঠা পানি হয়ে থাকে। সার্ভিস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড সব হচ্ছে পানির পিএইচ, তারপর হচ্ছে পানি ঘনত্ব, পানি বিডিও, তারপর হচ্ছে বিডিও বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপর হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপর হচ্ছে টোটাল ডিজার্ট সলিডস। পানির পিএইচ, তারপর হচ্ছে বিশুদ্ধতা, পিএইচ মান হচ্ছে 7 এবং হচ্ছে তারপরে কার্বনিক অ্যাসিডের দুর্বলতা হয়ে থাকে। তারপর হচ্ছে তাই ভূপৃষ্ঠের মানের পিএইচ 6 থেকে 6.5 মধ্যে হয়ে থাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পানির পিএইচ সীমা 6.5 থেকে 8.8 মধ্যে হতে হবে। জলাশয় পানি খেতে পানির অনুকূলে পিএইচ হচ্ছে 7 থেকে 7.7 হতে থাকে। পানির ঘনত্ব হচ্ছে সংজ্ঞা। মিঠা পানিতে তারপর হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে ঘনত্ব কেটায়ন, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়ন দ্রবীভূত থাকলে তাদেরকে খাবার পানি বলা হয়ে থাকে। তারপর হচ্ছে খাবার পানি ব্যবহার হচ্ছে খাবার পানি বাইকার্বনেট, লবণ, স্টেম বলা, তারপর হচ্ছে ওয়াটার হিটার, চার কেটলি ইত্যাদি গায়ে, তারপর হচ্ছে পাতলা কার্বনেট এবং বলার স্কেল তৈরি করে। পানি ঘনত্ব, তারপর অস্থায়ী ঘনত্ব, তারপর স্থায়ী ঘনত্ব, তারপর হচ্ছে কারণ হচ্ছে পানির দ্রবণে ক্যালসিয়াম বাইকার্বনেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এর উপস্থিতি, তারপর হচ্ছে দ্রবণীয় ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেটের উপস্থিতি, পানির ডিও সংখ্যা, পানির সাথে অক্সিজেনের সম্পৃক্তকরণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন ডিসলভ অক্সিজেনের পরিমাণকে পানির ডিও বলা হয়ে থাকে। স্বাভাবিক মান 15 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ পানির ডিওর মান হচ্ছে 10 মিলিগ্রাম বা হচ্ছে 10 ppm। তারপর হচ্ছে পানির স্বাভাবিক 4 থেকে 6 ppm এবং দ্রবীভূত থাকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেন তারপর 2 ppm। তারপর হচ্ছে অক্সিজেন, তারপর সেন্সরযুক্ত, তারপর হচ্ছে পানিকে ডিও এর মান নির্ণয় করা যায় উইঙ্কলার হাইড্রোমিত্রিক পদ্ধতিতে। হ্রাসের কারণ হচ্ছে নদী ও পুকুরের পানিতে যে অবস্থার পছন্দ হচ্ছে পয়ঃবস্ত্র, তারপর হচ্ছে মলমূত্র, শিল্প কারখানার বস্ত্র, তারপর হচ্ছে মিথেন, তারপর হচ্ছে H2O, ফসফেট এবং হচ্ছে অ্যামিন জাতীয় যৌগ। তারপর গুরুত্ব হচ্ছে সারফেস ওয়াটারের ডি এর মান হচ্ছে 5 ppm হলে বা জীবী জলজ প্রাণী এবং অবায়ু জীবী এবং প্রাণী বেড়ে যাবে। পানির বিওডি, তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সারফেস ওয়াটারের নমুনায়, তারপর হচ্ছে উদ্ভিদের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস 5 দিন যাবত বা জীবী এবং জীবাণু সম্পূর্ণ ডিগ্রেডেশন এবং মাধ্যম হচ্ছে ডিও থেকে অক্সিজেন বাহী হয়ে থাকে, তাহলে নমুনা পানি বিওডি বলা থাকে। সমীকরণ বিওডি এবং ইনিশিয়াল ডিও এবং ফাইনাল ডিও। তারপর হচ্ছে প্রয়োগ হচ্ছে যেভাবে রাসায়নিক অক্সিজেন চাইতে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডির মাধ্যমে সারফেস ওয়াটারের পঞ্চদশিকার মান তুলনা করা যায়। তারপর হচ্ছে বিওডি ও বিওডির মান দ্বারা সারফেস ওয়াটার জৈব দূষকের মান তুলনা, বিওডি ও পানির দূষণ মাত্রা। বিওডি 1 থেকে 2 হলে খুবই ভালো হয়ে থাকে। তারপর হচ্ছে 3 হচ্ছে মোটামুটি ভালো, তারপর হচ্ছে 6 হচ্ছে পুকুরের অনুমোদিত মাত্রা, 10 দূষণের মাত্রা খারাপ এবং হচ্ছে 10 হচ্ছে দূষণের মাত্রা খুবই খারাপ হয়ে থাকে। পানি সিওডি হচ্ছে প্রতি লিটার সারফেস ওয়াটারে থাকা দূষক এবং হচ্ছে জারিত করে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়াতে পরিণত করতে, তারপর হচ্ছে যে পরিমাণ পরে অক্সিজেন দরকার হয় থাকে তাদেরকে পানি সিওডি। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বলা থাকে, রাসায়নিক অক্সিজেন চাইতে বলা থাকে। প্রয়োগের রাসায়নিক ওয়াটারে সিওডি মান বলতে ওই পরোক্ষভাবে যুগের পরিমাণ একক হচ্ছে পানি সিওডি একক হলো মিলিগ্রাম পার লিটার, তারপর হচ্ছে ppm পার বিলিয়ন। তারপর হচ্ছে পানি নমুনায় বিওডি এবং সিওডি মান বেশি থেকে হয়ে থাকে। তারপর হচ্ছে বাতাস হচ্ছে অনুমিত সিওডির সর্বোচ্চ মান হচ্ছে 10 ppm। পানি টিডিএস হচ্ছে সংজ্ঞা, টিডিএস এর টোটাল ডিসঅ্যাপ্ট সলিড। তারপর হচ্ছে অন্যান্য মোটা দ্রবীভূত বা কঠিন দূষণ হচ্ছে অতি সামান্য পরিমাণ এবং দ্রবীভূত এবং অজৈব অজৈব পদার্থের ক্ষেত্রে কিছু কঠিন কণা জাতীয় পদার্থ এবং হচ্ছে স্বাভাবিক মান হচ্ছে প্রতি লিটার পানিযোগ্য পানিতে সর্বোচ্চ 500 গ্রাম। তারপর হচ্ছে কঠিন পানির অনুমতি রয়েছে। নির্ণয় পদ্ধতি জনসমায়তনের ঘনমাত্রার পরিমাণ, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রণ নির্দিষ্ট 5 মিলিলিটার 85% এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড। তারপর হচ্ছে উপাদান হচ্ছে টিডিএস এর অন্তর্ভুক্ত প্রধান রাসায়নিক পদার্থ সমূহ হচ্ছে ক্যালসিয়াম মানে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং হচ্ছে ফসফেট আয়ন, তারপর হচ্ছে নাইট্রেট আয়ন, ক্লোরাইড আয়ন সমূহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পানির সর্বোচ্চ দূষণ মাত্রা পিএইচ হচ্ছে 6 থেকে 8.5। বিড হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার, সিড হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। তারপর করতে ম্যাগনেসিয়াম আয়ন হচ্ছে 150 ppm। করতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন হচ্ছে হুয়ার হচ্ছে 100 ppm। ডিওরি হচ্ছে 5 থেকে 6 মিলিগ্রাম পার লিটার, ডিডিএস হচ্ছে 500 ppm। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 500 ppm। বিশেষত পানি দূষণের কারণ হচ্ছে পানি নিষ্কাশন।
রাসায়নিক সার, ডিটারজেন্ট, কীটপতঙ্গনাশক, শিল্প বজ্র, তেল জাতীয় পদার্থ, তরল সংলগ্ন পানি দূষণ, তারপর রাসায়নিক সার দ্বারা অ্যামোনিয়া, তারপর ইউরিয়া, তারপর পানিতে মিশে গেলে ডিওর মান কমে যায়, জলজ উদ্ভিদে মশামারিকে পচন সৃষ্টি করে, তারপর পানির উপর স্বাস্থ্য ইউট্রোফিকেশন বলা থাকে গুরুত্বপূর্ণ কথা। পেট্রোলের জ্বালানি ক্ষমতা, অক্টেন নাম্বার বৃদ্ধির জন্য অ্যালকাইল হ্যালাইড, ডিএমএল এবং টিএল তেল মেশানোর ক্ষেত্রে মিশ্রণ থাকে। পানির ক্ষেত্রে 10 ডিগ্রি সেলসিয়াস পানি দূষণ বেড়ে যায়। পানি দূষণের উৎস হিসেবে বিভিন্ন শিল্প কারখানা, কাগজ কল আছে, মুক্ত ক্লোরিন, তারপর হচ্ছে মার্কেট প্ল্যান্ট, তারপর আছে চামড়া কারখানা, টাটারি অ্যাসিড, খাদ্য প্রক্রিয়া স্টার্চের রং শিল্প হচ্ছে লেডা, তারপর হচ্ছে ফটোগ্রাফি হচ্ছে শিল্প, তারপর হচ্ছে টাটারি হচ্ছে প্রিমিয়াম ট্রেনিক অ্যাসিড, রাবার হচ্ছে জিঙ্কে, তারপর হচ্ছে হালকা বা ইস্পানিয়া, তারপর হচ্ছে স্যাটিক অ্যাসিড, পারমাণবিক প্ল্যান্ট, তারপর হচ্ছে সিরামিক কারখানা, ফ্লোরাইড এবং ব্যাটারি কারখানা হচ্ছে ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে কোনো একটি নমুনা বিডি বায়োকেমিক্যাল অক্সিজেন 3 মিলিগ্রাম পার লিটার। নমুনা পানিটি সম্পর্কে কোনটি সঠিক হয়ে থাকে? বি হচ্ছে মোটামুটি ভালো, তারপর হচ্ছে অনুমোদিত। পানি দূষণের সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের সর্বোচ্চ মাত্রা হচ্ছে সি 10 মিলিগ্রাম পার লিটার। তারপর হচ্ছে বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? হচ্ছে বি ভূগর্ভস্থ পানি। তারপর হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? এ সারফেস অফ ওয়াটার নাইট্রিক অ্যাসিডের দ্রবীভূত থাকে। এক নজরে একত্রে সব উল্লেখযোগ্য বিজ্ঞানী ল্যাবোসিয়া প্রমাণ করে যে বায়ু, অক্সিজেন ও নাইট্রোজেন অন্যান্য গ্যাসের মিশ্রণ গিলোসিস হচ্ছে গ্যাস আয়তন সূত্র সংযোগ সূত্র প্রদান করেন। উইলিয়াম থমসন লর্ড কেলভিন হচ্ছে তাপমাত্রা কেলভিন সূত্র প্রদান করেন। ম্যাক্সওয়েল হচ্ছে গ্যাসের বিভিন্ন গতিবেগের সমীকরণ প্রদান করে। জো ফোরম্যান হচ্ছে ওজোন স্তরের ক্ষয় রোধ এবং ওজোন চিত্র এবং ওজোন কপার আবিষ্কারের ডক্টর সুসান সলোমন হচ্ছে ওজোন স্তর ক্ষয় রোধের জন্য ফ্লোরিন দূষণকে দায়ী করেন। এবং আর্সেনিয়াস হচ্ছে অ্যাসিডের সংক্রান্ত আণবিক মতবাদ হচ্ছে ব্রন্ডেস লাভ রয়েছে। অ্যাসিড ক্ষারক এবং সংক্রান্ত হচ্ছে প্রোটিনের মতবাদ লুইস হচ্ছে অ্যাসিডের ক্ষারকীয়। ইলেকট্রনের সার্বত্রিক মতবাদ একত্রে সব গুরুত্বপূর্ণ লেখচিত্র হচ্ছে বলচিত্র ভি বনাম পি লেখচিত্র হচ্ছে দূরবৃত্ত হাইপারবোলা সমষ্টান লেখ, তারপর হচ্ছে সমতাপ রেখা বা হচ্ছে তারপর হচ্ছে বলচিত্র অনুসারে ভি বনাম ওয়ান বাই পি, তারপর হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমষ্টান রেখা সমতাপ রেখা আচেতন, তার হচ্ছে বলচিত্র অনুসারে পি ভি বনাম পি, তারপর হচ্ছে এক্সকের সমতল রেখা সমষ্টান সমতাপ রেখা এবং আচেতন। গ্যালাসের চাবি সূত্র অনুসারে পি বনাম টি লেখচিত্র সরলরেখা আছে সময় লেখা রেখা আছে একত্রে সব যোগের সংকেত। তারপর হচ্ছে একত্রে সব গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে আছে সূত্রগাণিতিক সময় ভি ওয়ান বাই ভিটি ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু। তারপর হচ্ছে গিলোসের চাপের সূত্র হচ্ছে পি সমানুপাতিক টি, তার হচ্ছে বি যেগুলো কেটে বল ও যাচ্ছে সূত্রের সমন্বয় সমীকরণ হচ্ছে পি ভি বাই টি, পি যেগুলো হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান। আদর্শ গ্যাসের সমীকরণ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে পি ভি যেগুলো এন আর টি। আদর্শ গ্যাসের গতির সমীকরণ পি ভি যেগুলো 1/3 এম সি স্কোয়ার। তারপর হচ্ছে গ্যাসের আণবিক ভর হচ্ছে এম যেগুলো ডব্লিউ আর টি বাই পি ভি। তারপর হচ্ছে গ্যাসের ক্ষমতা হচ্ছে ডি যেগুলো পি এম বাই আর টি। তারপর হচ্ছে গ্যাসের আর তারপর হচ্ছে রাশিমূলক সংখ্যা হচ্ছে আর ওয়ান বাই আর টু যেগুলো রুট ডি টু বাই ডি ওয়ান, তারপর হচ্ছে রুট ইজিক্যাল হচ্ছে রুট টু বাই আর ওয়ান, তারপর হচ্ছে টি টু বাই টি ওয়ান। চার নাম্বার বেগ হচ্ছে পরম তাপমাত্রা এবং হলো ভরের ক্ষেত্রে সম্পর্ক এবং সি ইজিক্যাল টু রুট থ্রি আর টি বাই এম। তারপর হচ্ছে গ্যাসের মোটর শক্তি গতি শক্তি ইজিক্যাল টু 3/2, তারপর হচ্ছে 3/2 এনআরটি।